ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা যে টপিকে আলোচনা করছি কোঅর্ডিনেশন কম্পাউন্ডস অথবা কমপ্লেক্স কম্পাউন্ডস, সবর্গীয় যৌগ, জটিল যৌগ, যেটা খুশি তুমি বলতে পারো। এই যে টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। এটা ক্লাস 12-এর কেমিস্ট্রির টপিক, অথবা আমি যে এই টপিকটার উপর আলোচনা করব এটা বিএসসি কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্টদের জন্য, শুধু অনার্সের স্টুডেন্টদের জন্য নয়, কেমিস্ট্রি রিলেটেড যখন পড়াশোনা কেউ করবে ভবিষ্যতে বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষায়, যত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি কিন্তু অ্যাকচুয়ালি একটা কমন চ্যাপ্টার, মানে সিলেবাসের মধ্যে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কেমিস্ট্রি বেস। তো সেক্ষেত্রে তোমার এইটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যেই পড়ে। এইটাকে ভালো করে শুনবে এবং অবশ্যই বলবো যে ভিডিওটা দেখে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। যদি কোনো প্রশ্ন থাকে, যদি এই রিলেটেড কোনো যদি অসুবিধাও থাকে আমার এই ভিডিওর মধ্যে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা টিপবে। তাহলে এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা সবর্গীয় যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড, জটিল যৌগ বলছি আমরা, এইটাতে আমরা এই দুটো নাম, এই সবর্গীয় যৌগ আর জটিল যৌগ, কমপ্লেক্স কম্পাউন্ডস, এই নামগুলো কি করে হেরফের হলো। মানে প্রথমে নাম কিন্তু কমপ্লেক্স ছিল, জটিল, তারপরে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এসছে। তা আমরা সেই জায়গায় যাব। তো সেই জায়গায় যাওয়ার আগে আমরা প্রথমেই আমরা সামান্য কিছু ইন্ট্রোডাকশন, কিছু একটা এইটার বেশ কিছু ভূমিকা আমরা বলবো। তো এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের ভূমিকা বলতে গেলে, তোমরা দেখো পিরিয়ডিক টেবিলে পর্যায় সারণীতে বিভিন্ন মৌলগুলো পড়েছো। দেখো আমি যদি দেখাই তোমাদেরকে মৌলগুলোকে, আমরা পর্যায় সারণীর টেবিলটার কথা যদি মনে করি, আমি সিম্পল ওয়েতে টেবিলটাকে ড্র করলাম, সিম্পল ওয়েতে। ডিটেল এইখানটার আমার ডিটেলস বলতে এই যে এস ব্লক, এটা পি ব্লক, আর আমরা এটাকে ডি ব্লক এটাই বলছি। তা ডি ব্লক যে এলিমেন্টগুলো আছে, সেই ডি ব্লকের যে এলিমেন্টগুলো, এগুলোকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলি, সন্ধিগত মৌল বলি। এর মধ্যে আবার থাকে ইনার্ট ট্রানজিশন এলিমেন্ট, ইনার্ট ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট, ইনার্ট ট্রানজিশন এলিমেন্ট, এইরকম বিভিন্ন রকম এলিমেন্ট এর মধ্যে আছে। এস ব্লক আছে, এদিকে পি ব্লক আছে। তো ট্রানজিশন এলিমেন্টগুলো কি করে? ট্রানজিশন সন্ধিগত মৌলগুলো বেশিরভাগ হচ্ছে ধাতু। অ্যাকচুয়ালি এই গোটা পিরিয়ডিক টেবিলের মেজরিটি পোর্শন হচ্ছে এলিমেন্টগুলো কিন্তু মেটাল। তার মধ্যে ট্রানজিশন এলিমেন্টগুলো ম্যাক্সিমাম কেসই হচ্ছে মেটাল। ওকে, ধাতু। তাহলে এই যে ধাতুর কথা বলছি, এই ট্রানজিশন এলিমেন্টের কথা বলছি, একমাত্র দেখো এস ব্লক আর পি ব্লকের এলিমেন্টগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, তার মানে জারণ স্তরের তুমি বিভিন্ন জারণ স্তর তুমি কমই দেখবে, খুবই কম। কিন্তু ডি ব্লকের এলিমেন্টগুলো জারণ স্তর কিন্তু অনেক জারণ স্তর আছে। ঠিক আছে, ডি ব্লকের এলিমেন্টের মানে ট্রানজিশন এলিমেন্টের ম্যাক্সিমাম এলিমেন্টের কিন্তু জারণ স্তর ভেরিয়েবল, তার মধ্যে কোনোটা স্টেবল, কোনোটা আনস্টেবল, এরকম কেস আছে। ঠিক আছে, তাহলে আমরা যে ট্রানজিশন এলিমেন্টের কথা বলছি তাদের ভেরিয়েবল অক্সিডেশন স্টেট। এবারে বিভিন্ন রকম অক্সিডেশন স্টেট থাকার জন্য ট্রানজিশন এলিমেন্টের এই যে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, এই ভেরিয়েবল অক্সিডেশন স্টেটটাকে, মানে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট মানে তাদের জারণ স্তর প্রচুর, মানে ধরো তুমি +2 বলতে পারো, +3 বলতে পারো, +4 বলতে পারো, +5, +6, এরকম বিভিন্ন রকম অক্সিডেশন স্টেট দেখা যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই যে ভেরিয়েবল অক্সিডেশন স্টেটটার জন্য কি হয়, ওই সমস্ত মেটাল আয়নগুলো কোনো একটা পার্টিকুলার অ্যানায়নকে, কোনো একটা ইলেকট্রন ডেন্স ময়েটিকে, মানে যার মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেশি, তাকে কি করে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, নিজের দিকে টেনে নিয়ে আসে। ঠিক আছে, মানে সেটা সিস্টেমের মধ্যে আসতে হবে অবশ্য বিক্রিয়ার সময়, তখন নিজের দিকে টানার একটা ক্ষমতা থাকে। তাহলে এই যে নিজের দিকে টানার ক্ষমতা, তাছাড়া এই সমস্ত ট্রানজিশন এলিমেন্টের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, তাহলে বিভিন্ন জারণ স্তর, অ্যানায়নকে টানার ক্ষমতা, তাছাড়া আরেকটা কেস হচ্ছে এদের মধ্যে এস আর পি ব্লক ছাড়া ডি ব্লকে, এস আর পি ব্লকের নয়, ডি ব্লকের ক্ষেত্রে কিন্তু
মেটালগুলোর অনেক ভ্যাকেন্ট অরবিটাল থাকে, ফাঁকা অরবিটাল, বিশেষ করে ফাঁকা ডি অরবিটাল থাকে। ঠিক আছে, ফাঁকা ডি অরবিটালের উপস্থিতির জন্য এই ট্রানজিশন এলিমেন্টগুলো এই সমস্ত যৌগ তৈরি করতে পারে। এস ব্লক পি ব্লকের মধ্যে সেই জিনিসটা হতে হয় না। হয় না বলতে আমি এটা বলাটা ভুল হবে যে পুরোপুরি যে এমন এস ব্লক বা পি ব্লকের যদি কোনো একটা এলিমেন্টের কমপ্লেক্স হয় না তা কিন্তু নয়, কমপ্লেক্স হয়, কিন্তু মানে সংখ্যার দিক দিয়ে খুবই কম। ট্রানজিশন এলিমেন্টের সংখ্যার দিক দিয়ে প্রচুর এই যৌগ তৈরি করে। এস ব্লক পি ব্লকের তুমি এলিমেন্টগুলো ভেরিয়েবল অক্সিডেশন স্টেট পাবে না, তাদের ভেরিয়েবল অক্সিডেশন না থাকার জন্য অ্যানায়নের প্রতি অ্যাট্রাকশনটা সবসময় সমান নয়। তাছাড়া ভ্যাকেন্ট ডি অরবিটালের অনুপস্থিতি, ঠিক আছে, অ্যাবসেন্ট অফ ভ্যাকেন্ট ডি অরবিটাল ফর ইন কেস অফ এস ব্লক অ্যান্ড পি ব্লক এলিমেন্টস। ঠিক আছে, ডি ব্লকের ক্ষেত্রে এই সুযোগটা আছে, ডি ব্লকের ক্ষেত্রে এই সুযোগটা আছে, যার জন্য এটা ভেরিয়েবল মানে কমপ্লেক্স কম্পাউন্ডস অথবা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস তৈরি করে। কমপ্লেক্স কোঅর্ডিনেশন কেন সেটা আমরা বলছি, আস্তে আস্তে আমরা যাবো। তাহলে এই যে এদের ক্ষেত্রে এই কেসগুলো, এটা কিন্তু মানে এই যে ডি ব্লকের এলিমেন্টগুলো, এগুলো কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিলটা তৈরি করেছিলেন তখন কিন্তু এই ডি ব্লকের এলিমেন্টগুলো কিন্তু উনি আলাদাভাবেই রেখেছিলেন। তাদের মধ্যে কিছু সামঞ্জস্য, কিছু সাদৃশ্য পেয়েছিলেন বলে তাদেরকে কিন্তু একইভাবে রেখেছিলেন। তোমরা মেটাল ট্রাইডসের কথা শুনবে, আয়রন, কোবাল্ট, নিকেল, এই যে এই এলিমেন্টের যে গ্রুপটায়, সেই গ্রুপটাতে যে এলিমেন্টগুলো আছে তাদের মধ্যেও ধর্মের মিল আছে, একসঙ্গে রাখা হয়েছে, যেটা 8 গ্রুপ নাম দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই কেসগুলো, এইটা হচ্ছে একটু জাস্ট একটা ইন্ট্রোডাকশন আমি বললাম তোমাদেরকে। তাছাড়া তুমি এখানে ট্রানজিশন এলিমেন্টের যদি তুমি সংজ্ঞা বলো, ট্রানজিশন এলিমেন্ট তাহলে সমস্ত এলিমেন্ট কি এই কমপ্লেক্স তৈরি করছে? যেমন জিঙ্কের ক্ষেত্রে কিন্তু তুমি খুব বেশি পাবে না, কারণ জিঙ্ক যদিও ট্রানজিশন এলিমেন্টের মধ্যে পড়ে না, সন্ধিগত মৌল। কারণ সন্ধিগত মৌল যদি আমরা সংজ্ঞা বলি তাহলে যাদের মধ্যে অসম্পূর্ণ ডি ইলেকট্রন থাকে অথবা যাদের স্টেবল অক্সিডেশন স্টেটে মানে স্থায়ী জারণ স্তরে যারা অসম্পূর্ণ ডি ইলেকট্রন, তারাই হচ্ছে কিন্তু সন্ধিগত মৌল। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, কিন্তু যদিও আমরা এদেরকে এই ট্রানজিশন এলিমেন্টের মধ্যেই রাখি। তাছাড়া অন্তর্বর্তী সন্ধিগত মৌল যাদের মধ্যে 4f অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই কমপ্লেক্সগুলো দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমরা এই যে ডিটেলসটা একটু আলোচনা করছি কোঅর্ডিনেশন কম্পাউন্ডে, তার ইন্ট্রোডাকশন আমরা বললাম যে ট্রানজিশন এলিমেন্টগুলোই কিন্তু এই সমস্ত যৌগ তৈরি করতে সক্ষম বেশি পরিমাণ। ঠিক আছে, এবার এই যে কথাটা, এই যে কমপ্লেক্স, এই যে কথাটা, এই কমপ্লেক্সের কথাটা আমরা আসছি কি করে, জটিল কথাটা আসছি কি করে? আমরা মানে কমপ্লেক্স কখন বলি? আমরা যখন সিম্পল একটা সেন্টেন্স করি, মানে সরল একটা বাক্য, সেটাকে যৌগিক বাক্য করি, একটার সঙ্গে আরেকটা যুক্ত করি। কিন্তু যখন জটিল কথা বলি তখন মানে সেই জিনিসটাকে আমরা কি করি, আমরা জটিল বাক্য তৈরিও করি এইভাবে, যেহেতু এরকম বিভিন্ন টাইপের কথা আমরা লাগাই। কমপ্লেক্সের ক্ষেত্রে এই যে এই কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তাই, কিন্তু এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি জটিল যে যৌগ, এই কথাটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি যে হঠাৎ আসছে, মানে আমরা নামটা দিচ্ছি, কিন্তু তার জটিল যৌগর যে আবিষ্কার সেটা কিন্তু অলরেডি নেচারের মধ্যে, যখন পৃথিবীর জন্ম সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কিছু কম্পাউন্ড অলরেডি এই স্তরে পড়ে গেছে। যেমন হচ্ছে তোমরা ক্লোরোফিলের নাম শুনেছো, ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিলের যদি নাম শুনে থাকো, ক্লোরোফিলের ABCD 4টে ভাগ আছে। সেই ক্লোরোফিলের মধ্যে কি থাকে? ম্যাগনেসিয়াম আয়ন। ক্লোরোফিল, তাহলে ক্লোরোফিল এই যে ন্যাচারালি একটা জিনিস। ক্লোরোফিল তোমরা জানো পাতায় থাকে, তো পাতায় সবুজ অংশের জন্য দায়ী। তো এই ক্লোরোফিলের আমি স্ট্রাকচার ছোট্ট করে আঁকার চেষ্টা করেছি, ডিটেলস আঁকিনি। আমি এখানে জাস্ট বোঝাতে চাইছি যে কিরকম জটিল বলতে কিরকম বোঝাচ্ছে। এই যে ম্যাগনেসিয়াম 2+ আয়নটা, এই আয়নটা কিন্তু এই যে রিং, আমি রিংটা কিন্তু জাস্ট অ্যাকচুয়ালি ইনকমপ্লিটে এঁকেছি আমি এটা, অনেকটা বড় বড় রিং, এর সঙ্গে আরো কিছু কিছু অ্যালকাইল গ্রুপ, এগুলো সমস্ত যুক্ত থাকে। জাস্ট আমি রিংটাকে জাস্ট ক্লোজ করে দিয়েছি। ঠিক আছে, এগুলো 5 মেম্বার রিং। তো এই সমস্ত রিং, এই যে রিংটা ফরমেশন করছে যেখানে নাইট্রোজেনের সঙ্গে ম্যাগনেসিয়ামটা এরকম ভাবে এই যে লিঙ্ক হয়ে আছে, নাইট্রোজেনটার সঙ্গে ম্যাগনেসিয়ামটা এই যে লিঙ্ক হয়ে আছে, যুক্ত হয়ে আছে, এই যে ম্যাগনেসিয়ামটাকে এই খাঁচার মধ্যে যেন ধরে রেখেছে। তা এইরকম একটা বড় কম্পাউন্ড যেখানে একটা মেটাল আয়নকে এইভাবে ধরে রেখেছে, এই মেটাল আয়নটা দেখো কিন্তু এস ব্লকে। এই সমস্ত যৌগগুলো হচ্ছে তখন আমি যদি বলি সেটা, এটা কিন্তু এইগুলো, এই সমস্ত যৌগগুলো জটিল পর্যায়েই পড়বে, কারণ কম্পাউন্ডগুলো একটা জটিল টাইপের দেখতে। তাহলে ক্লোরোফিলে একটা দেখেছি। আমরা যদি এখানে ক্লোরোফিল ছাড়া আরেকটা যদি বলি, আমি ধরো হিমোগ্লোবিন।
তোমরা যদি বলো হিমোগ্লোবিন, তাহলে হিমোগ্লোবিনের কি হয়, হিমোগ্লোবিনের এইখানে আয়রন 2 থাকে। ঠিক একই রকম আমি স্ট্রাকচার, আমি আসছি না স্ট্রাকচারটা, কিন্তু মনে রাখবে এই যে রিংটা, এই রিংটাকে পরফিন রিং বলা হয় বা পরফাইরিন রিং বলা হয়। হিমোগ্লোবিনের ক্ষেত্রে এইটাকে হিম বলা হয়। ঠিক আছে, এর সঙ্গে আরো অনেক গ্রুপ যুক্ত আছে, ছোট করেই বলছি, কিন্তু এই ছোট্ট করলে দেখো জিনিসটা দেখতে কিরকম একটা জটিল টাইপের লিগ্যান্ডটা, তাই না? তাহলে আয়রন 2 এখানে, এটা হিমোগ্লোবিনের জন্য। ক্লোরোফিলের ক্ষেত্রে আমরা দেখলাম ম্যাগনেসিয়াম একটা এই খাঁচার মধ্যে ঢুকে আছে। আবার সায়ানোকোবালামিন, ভিটামিন B12, তুমি এক্ষেত্রেও পাবে তুমি কোবাল্ট। কোবাল্ট কোবাল্ট আয়নটা ঠিক এখানে যুক্ত হয়েছে, তার সঙ্গে একটা সায়ানো CN গ্রুপ যুক্ত আছে, আর সঙ্গে এই বড় রিংটা আছে সায়ানোকোবালামিন। তাহলে কিছু কিছু যৌগ এমন যৌগ যেগুলো, যার স্ট্রাকচারগুলো একটা জটিল টাইপের, সেই স্ট্রাকচার সম্পর্কে তখন আমরা হয়তো অতটা যদি জানতে নাও পারি, কিন্তু ওইগুলো কিন্তু নেচারে অলরেডি প্রেজেন্ট, তাই না? মানুষের শরীরে যখন এই রক্ত, সেই রক্তের মধ্যে হিমোগ্লোবিন সেটা প্রেজেন্ট, সেই যৌগগুলো কিন্তু প্রেজেন্ট। আস্তে আস্তে আমাদের এটা আবিষ্কার হয়েছে বিভিন্ন রকম যন্ত্রের মাধ্যমে, যে তাদের স্ট্রাকচারগুলো কীরকম, এবং দেখতে তুমি বুঝতেই পারছো কীরকম একটা জটিল টাইপের গঠন। ঠিক আছে, তাহলে এইগুলো তাহলে এইগুলো অ্যাকচুয়ালি সরল, সিম্পল নয়। সিম্পল বা এই যে সরল বাক্য, যৌগিক বাক্য বললাম সেরকম টাইপের নয়, এগুলো অন্য টাইপ একটা। ঠিক আছে, সেই জন্য আমরা সিম্পল বাদ দিয়ে আমরা সেই জিনিসটাকে আমরা কি করেছি, আমরা একটা অন্য স্তরে নিয়ে গেছি, আমরা একটা নতুন নাম দিয়েছি, যে এই সমস্ত যৌগগুলোকে পড়তে গেলে আমাদেরকে এই সিম্পল দিক থেকে কিন্তু সরে আসতে হবে। যে সিম্পল দিক থেকে যদি সরে আসতে হয়, তাহলে আমাদেরকে পড়তে হবে একটা অন্য রকমের যৌগ, সেইগুলো তখন নাম দিল কমপ্লেক্স। প্রথমে তখন নাম হলো কমপ্লেক্স কম্পাউন্ড। তাহলে এই যে কমপ্লেক্স কম্পাউন্ডের কথা বলছে, তাহলে এই কমপ্লেক্স কম্পাউন্ডটা কি? এই কমপ্লেক্স কম্পাউন্ডের ডেফিনেশন পার্টিকুলার ভাবে কিন্তু দেওয়া খুব মুশকিল। এক্ষেত্রে তোমাকে কমপ্লেক্স কম্পাউন্ডটা তখন আমরা কি বলবো, যে সিম্পল থেকে আমরা সিম্পলে হচ্ছে না, আমরা জটিলের কথা যখন বলছি, জটিলটা একটু অন্য টাইপের, যেখানে একটা মেটাল বা মেটাল আয়ন সাধারণত সন্ধিগত মূল, তাহলে সেই মেটাল বা মেটাল আয়নটা কি করছে, সেই মেটাল বা মেটাল আয়নটা একটা এমন একটা এন্টিটির মধ্যে থাকছে, সেই এন্টিটিগুলো কেমন, সেই এন্টিটিগুলো হতে পারে অ্যানায়ন, হতে পারে মানে অ্যানায়নের চারিদিকে মাঝে ঢুকে থাকতে পারে মেটালটা, অথবা ওই যে এন্টিটিগুলো সেটা নিউট্রাল হতে পারে। কিন্তু এমন কিছু যৌগ থাকবে যে যৌগগুলো হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব বেশি, সেই সমস্ত যৌগগুলোর সঙ্গে মেটাল বা মেটাল আয়নটা ঠিক তার মাঝে অবস্থান করছে, যে তৈরি করছে একটা জটিল রূপ যৌগ, যেটাকে আমরা জটিল যৌগ বলছি। তাহলে একটা মেটাল আয়নের চারিদিকে কোনো একটা এনটিটি বসে আছে, মেটাল আয়নের চারিদিকে কিছু একটা বসে আছে। এটা আমি একটা দেখালাম, এটা এম হচ্ছে মেটাল, এইগুলো এল দিয়েছি আমরা, এলটা কেন দিচ্ছি সেটাও বলবো আমরা। কিন্তু কিছু ধরে নাও, কিছু একটা যৌগ, এমন একটা এনটিটি যেগুলো বসে আছে, হয় এগুলো অ্যানায়ন অথবা তাদের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেশি, মানে নিউট্রাল কিন্তু ইলেকট্রনের ঘনত্ব বেশি। এগুলোকে পরে বলা হয়, এগুলোকে পরে আমরা বলবো লিগ্যান্ড, এগুলোকে লিগ্যান্ড বা লাইগ্যান্ড বলা হয়। এই লিগ্যান্ডগুলোর চারিদিকে এই মেটাল আয়নটা ঠিক তার মেটাল আয়নটাকে ঘিরে আছে। এরা একটু আগে আমরা ক্লোরোফিল বা হিমোগ্লোবিনের স্ট্রাকচার দেখলাম, সেখানে দেখলাম যে কিরকম একটা খাঁচার মধ্যে যে নাইট্রোজেন জাতীয় যে যৌগগুলো, সেইগুলো কিন্তু কিরকম খাঁচা করে একটা মেটালটাকে ভেতরে ঢুকিয়ে রেখেছে। ঠিক আছে, ন্যাচারাল যে কম্পাউন্ডগুলো, কমপ্লেক্স কম্পাউন্ডগুলো, তাহলে আমরা এইটাকেই আমরা একটা কমপ্লেক্স বলছি, যেখানে মেটালটা এই সমস্ত এই লিগ্যান্ডের চারিদিকে খাঁচার মতো, বা সবসময় খাঁচা যে মানে খাঁচা তৈরি করবে তা কিন্তু নয়, কিন্তু এমন কিছু এন্টিটি থাকবে যাদের মাঝেই মেটালটা বসে থাকবে, এটাকে আমরা কমপ্লেক্স বলছি। আর যে সমস্ত এন্টিটির কথা বলছি, যে সমস্ত অ্যানায়ন বা নিউট্রাল যৌগের কথা বলছি, এগুলোকে বলবো আমরা লিগ্যান্ড বা লাইগ্যান্ড। ঠিক আছে, তাহলে লাইগ্যান্ডের বা লিগ্যান্ডের চারিদিকে মানে ঘিরে আছে, মেটালটা মাঝে আছে। এতটা ক্লিয়ার হলো? ঠিক আছে, তাহলে আমরা এবার এইটা আমরা দেখতে চাইছি যে এইরকম কম্পাউন্ড তৈরি করছে কারা। দেখলাম ট্রানজিশন এলিমেন্টস, কিন্তু তাছাড়া কি অন্য কোনো এলিমেন্ট করতে পারে না? করতে পারে। অ্যাকচুয়ালি হয় কি, যখন এইরকম যৌগ তৈরি হয় সেক্ষেত্রে দেখা যায় মেটাল তার অক্টেট যে ফিলাপ, আমরা তো জানি যৌগ যখন তৈরি হয় তারা কি করে, অষ্টক নীতিটাকে মেনে চলে। তাদের বাইরের তাদের টোটাল ইলেকট্রনের সংখ্যা 8টা হয়,
কিন্তু যদি অষ্টক নীতিটাকে ওভারকাম করে যায়, মানে যদি আরো বেশি হয়ে যায়, অষ্টকের থেকে বেশি হয়ে যায়, তখন তারা এরকম জটিল রূপ ধারণ করে। খুব সাধারণ একটা উদাহরণ বলি, ধরো BF3 বোরন ট্রাইফ্লোরাইড, BF3 এখানে বোরনের কিন্তু দেখো অক্টেট নীতি কিন্তু ফিল আপ হয়নি, ঠিক আছে, কিন্তু BF3 যখন BF4 মাইনাস হয়ে যায়, এখানে কিন্তু অক্টেট ফিল আপ হয়েছে, এইটাকে তখন কিন্তু বলবো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি তার অক্টেট ফিল আপ বলতে গিয়ে এখানে তুমি আরেকটা ভাবে এটাকে এক্সপ্লেন করতে পারো যে যদি তার ভ্যালেন্সিকে এক্সেড করে দেয়, যা জারণ স্তর, বোরনের জারণ স্তর কিন্তু 3, এখানে সেই ভ্যালেন্সিকে কিন্তু ফিল আপ করেছে, অক্টেট ফিল আপ করেনি কিন্তু ভ্যালেন্সিকে ফিল আপ করেছে, এখানে ভ্যালেন্সি থেকে বেড়ে গেছে BF4 মাইনাস, তখন এটা জটিল হয়ে গেছে, কমপ্লেক্স হয়ে গেছে। যে কোনো জটিল কম্পাউন্ডকে কিন্তু আমরা এরকম তৃতীয় বন্ধনীর দ্বারা লিখব, জটিল কম্পাউন্ডটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। ওকে, যেমন দেখো AlCl3 যদি AlCl4 মাইনাস হয়ে যায়, তখন আমরা সেটাকে জটিল বলবো, ঠিক আছে। যেমন ধরো তোমরা নিচু ক্লাসেই পড়েছো, তোমরা দেখবে কপারের একটা জটিল যৌগ পড়েছো, কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে একটা জটিল যৌগ তৈরি হয়, সেটা হচ্ছে এইটা। তাহলে কপার সালফেট সিম্পল একটা লবণ, সরল লবণ, তার তো কোনো জটিল স্ট্রাকচার নেই, কিন্তু অ্যামোনিয়াকাল সলিউশনের মধ্যে দিলে একটা সুন্দর একটা নীল রং তৈরি করছে, যে নীল রংটাকে ভেরিফাই করে এক্সামিন করে দেখা যাচ্ছে তার অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে এই রকম। এটা কি রকম, এটা কেমন না, একটা কপার, একটা হচ্ছে মেটাল আয়ন, তার চারিদিকে 4টে অ্যামোনিয়া ঘিরে আছে তাকে, ওইটাই হচ্ছে জটিল রূপ। আর SO4টা তার বাইরে আছে, ওই জটিল রূপটার বাইরে আছে, বসে ঘুরছে ওর কাছেই আছে, কিন্তু জটিল রূপটা হচ্ছে এইটা। কপারের চারিদিকে কিন্তু 4টে অ্যামোনিয়া, ঠিক আছে। এমন কিছু পাবো আমরা যৌগ, কোবাল্ট একটা মেটাল, সেই মেটাল আয়নের চারিদিকে 6টা অ্যামোনিয়া বসে আছে, ধরে নাও, ধরো কোবাল্ট মেটাল, মানে আমি এটাকে যদি কোবাল্ট বলি, CO, এখানে CO লিখলাম, 6টা অ্যামোনিয়া, NH3 6টা লিখলাম, তাহলে NH3 চারিদিকে 6টা, NH3 কোবাল্টের চারিদিকে 6টা অ্যামোনিয়া বসে আছে, এইটা হচ্ছে জটিল রূপ। এবং তার বাইরে ACl3 এই কাছাকাছি আছে 3টে Cl, সেগুলো কিভাবে আছে না আছে সব আমরা বলছি, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাটাতে আসতে পারছি যে কিছু কিছু যৌগ আছে যাদের রূপটা কিন্তু সিম্পল যৌগ, সরল যৌগ থেকে একদম আলাদা, সেটাকে বলছি আমরা কমপ্লেক্স যৌগ, কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কথায় এখনো যাইনি, আমরা এখনো কমপ্লেক্স কম্পাউন্ডের কথাই আছি, কমপ্লেক্স কথা বলছি এখন, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে কমপ্লেক্স যে এগুলো অ্যাকচুয়ালি একটা লবণ, এগুলো এক একটা লবণ, ঠিক আছে। এই লবণগুলো অ্যাকচুয়ালি এমনি সাধারণ লবণ থেকে, মানে সিম্পল যে লবণগুলো আছে তাদের থেকে কিভাবে আলাদা সেটা এবার দেখব। দেখো আমি এখানে কয়েকটা লবণের সিম্পল ভাবে আমি একটা সংকেত লিখেছি, কয়েকটা সিম্পল। আমরা যদি লবণ বলি, সিম্পল লবণ বলতে তুমি কি বলবে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর ক্যালসিয়াম ক্লোরাইড, এরকম। ডাবল সল্ট, দ্বি লবণ কি বলবে, দ্বি লবণে যেমন পটাশিয়াম কার্নালাইট, টোটন সল্ট, মোর সল্ট, ঠিক আছে। তো এই পটাশিয়াম মানে যেগুলো ফাটকিরি বলা হয়, এটা হচ্ছে দেখো দুটো লবণ, সেই জন্য দ্বি লবণ, ডাবল সল্টস। এগুলো অ্যালাম, সেই জন্য 24H2O। যদি ক্রোম অ্যালাম হতো তাহলে এখানটায় এটা সবই একই থাকতো, এটা Cr2SO4 হোলথ্রাইজ হতো অ্যালাম। ফেরিক অ্যালাম হয়, সেখানে এটা Fe2SO4 হোলথ্রাইজ হতো, 24H2O থাকবে, অ্যালাম 24H2O। এবার এই দেখো কার্নালাইট, এখানে দুটো লবণ, টোটন সল্টে দুটো লবণ, মোর সল্টেও দুটো লবণ। এই যে লবণগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেক ক্ষেত্রে এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা কেলাস ক্রিস্টাল, ফটকিরি, এটা ফটকিরি পটাশিয়াম, ঠিক আছে, সাধারণ ফটকিরি যেটা আমরা ইউজ করি। তো এই যে এই প্রত্যেকটাই দুটো করে লবণ দ্বারা গঠিত, কিন্তু এই লবণগুলো তুমি এই যে দুটো লবণ আছে বলে তুমি এগুলোকে কিন্তু জটিল কম্পাউন্ড, মানে জটিল যৌগ তুমি বলতে পারবে না, কারণ এদের জটিল লবণ থেকে এটা আলাদা। কেন আলাদা সেটা জটিল লবণ যখন বলছি তখন আমরা বলবো যে এই দুটো লবণ, এদেরকে যদি জলীয় দ্রবণ, মানে এদের মধ্যে যদি মানে এই সমস্ত ক্লাসকে যদি জলীয় দ্রবণে ফেলে দেওয়া হয়, তাহলে এদের প্রত্যেকের আইডেন্টিটি লস, মানে এই যে লবণটা K2SO4 যা ধর্ম, সেই পুরো ধর্মই লস, তাদের প্রত্যেকটা আইডেন্টিটি লস। মানে এটা কি করবে, এটা K+ আয়ন, SO4 2- আয়ন,
এটা Al3+ আয়ন, SO4 2- আয়ন, এই আয়নে ভেঙে যাবে। তার মানে তুমি যদি পটাশিয়ামের টেস্ট করো, পটাশিয়ামের টেস্ট করলে পাবে, কারণ K2SO4 ছিল তো, তাহলে K2SO4 এর যদি পটাশিয়াম সালফেটের একটা অ্যাকচুয়ালি টেস্ট করা দরকার ছিল, আমি কিন্তু যদি পটাশিয়ামের টেস্ট করি আমি পাবো জলীয় দ্রবণে। তার মানে কি ওখান থেকে জলীয় দ্রবণে এটা K+ হয়ে বেরিয়ে আসছে। তুমি যদি বেরিয়াম ক্লোরাইড দাও BaCl2, তাহলে BaSO4 সাদা আলোকক্ষেপ পাবে। ঠিক আছে, তুমি অ্যালুমিনিয়ামে যদি টেস্ট করো, অ্যালুমিনিয়ামে অ্যালিজারিন দিয়ে একটা টেস্ট হয়, সিম্পল একটা টেস্ট, তো অ্যালিজারিন দিয়ে টেস্ট করলে তুমি অ্যালুমিনিয়ামের অস্তিত্ব পাবে। তাহলে এই লবণটার অস্তিত্ব মানে নষ্ট হচ্ছে, আয়নগুলো বেরিয়ে আসছে। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে এটা হবে। এটা যেমন K+, Cl-, Mg2+ আয়নে ভেঙে যাবে, K+, SO4 2- Cu2+ এই আয়নে ভেঙে যাবে। এটা এই মোর সল্টের NH4+ মানে অ্যামোনিয়াম মানে তুমি এই সল্টের মধ্যে তুমি ধরো যদি নেসলার যদি বিকারক দাও, তাহলে সে তামাটে রং তৈরি করবে। অ্যামোনিয়াম মানে ওখানে অ্যামোনিয়ার অস্তিত্ব চলে আসছে, কিন্তু অ্যামোনিয়াম সালফেটের অস্তিত্ব আর থাকছে না জলীয় দ্রবণে। ফেরাস Fe2+ এর অস্তিত্ব থাকবে, Fe2+ এর টেস্ট তুমি করলে তুমি পাবে, ঠিক প্র্যাকটিক্যালি SO4 এর পাবে। তাহলে সবাই কিন্তু এদের নিজেদের আইডেন্টিটি, লবণগুলো নিজেদের আইডেন্টিটি ধরে রাখতে পারছে না জলীয় দ্রবণে। জলীয় দ্রবণে এরা সবাই কিন্তু আয়নে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, আয়নে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ডাবল সল্টস এর এই সমস্ত, এইগুলো হচ্ছে ধর্ম। তাহলে ডাবল সল্টস কিন্তু দেখো দেখে কিন্তু অনেকগুলো লবণ একসঙ্গে দুটো লবণ আছে, কিন্তু যৌগটা কিন্তু জটিল নয়। তাহলে জটিল যৌগের ক্ষেত্রে কি হয় না, আমরা যদি এবারে এইটাকে যদি জটিল যৌগে যদি আমরা এর সঙ্গে যদি আমরা সম্পর্কটা করি, তাহলে এখানে আমরা লিখছি ধরো কমপ্লেক্স কম্পাউন্ডস। কমপ্লেক্স কম্পাউন্ডস এর ক্ষেত্রে কি হবে, জটিল যে কি বললাম, ধরো একটা কমপ্লেক্স হচ্ছে CuNH3 2+ বা SO4 2-, CuNH3 SO4, একে যদি জলীয় দ্রবণে নাও তাহলে কি হবে বলতো, CuNH3 2+ SO4 2-। দেখো এই ভেতরে কপার আছে, অ্যামোনিয়া আছে, তাহলে কপারটা, এই যে কপারটা 2+ হয়ে এখান থেকে কিন্তু বেরিয়ে আসছে না, অ্যামোনিয়াটা বেরিয়ে আসছে না। মানে তুমি যদি এর মধ্যে নেসলার বিকারক দাও, তাহলে তামাটে রঙের কোনো কিন্তু অধক্ষেপ, তামাটে বাদামি রঙের কোনো অধক্ষেপ পাবে না, যেটা অ্যামোনিয়ার টেস্ট, অ্যামোনিয়াকে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এদের মধ্যে অ্যামোনিয়া আছে, তাহলে কেন হচ্ছে না জলীয় দ্রবণে, কারণ জলীয় দ্রবণে এদের নিজেদের অস্তিত্ব কিন্তু রাখছে, বজায় রাখছে। জলীয় দ্রবণে যে কোনো দ্রবণে এদের নিজেদের অস্তিত্ব বজায় রাখবে। কিন্তু তুমি যদি BaCl2 দাও, তাহলে BaSO4 অধক্ষেপ পাবে, কিন্তু এই যে জায়গাটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি, এইটা কিন্তু আয়নে ভেঙে বেরিয়ে আসবে না। এইটাই পার্থক্য এই দ্বিলবণের সঙ্গে। দ্বিলবণে যেমন প্রত্যেকটা আয়ন ভেঙে যাচ্ছিল, প্রত্যেকটা আয়ন বিশ্লিষ্ট হচ্ছিল, কিন্তু এখানে সেটা হবে না। তুমি যদি আরেকটা কমপ্লেক্স বলো, ধরো K4FeCN6, এই একটা জটিল যৌগ, মানে এই যে থার্ড ব্র্যাকেট লিখেছি মানে জটিল যৌগের কথা বলছি। একেও যদি জলীয় দ্রবণে ভাঙবো, তাহলে 4টে K+ বেরিয়ে আসবে। এবার যেহেতু 4টে K+, তাহলে চার্জের আধানের ব্যালেন্স করার জন্য, তাহলে এটা 4-, 4টে K+, তাহলে এটা টোটালটা হবে 4-। তাহলে এই যে 4-, এই যে বললাম, এর মধ্যে আয়রন 2+ বা সায়ানিডোর তুমি আলাদা করে টেস্ট করলে পাবে না। এটা পুরোপুরি এই যে 6টা CN- আর আয়ন এইটা এর মধ্যেই ঢুকে থাকবে, এর আইডেন্টিটি বজায় থাকবে, এইটা আয়নে ভেঙে আসবে না। তুমি এখানে ফেরাস লবণের টেস্টও পাবে না, Fe2+ এর টেস্ট পাবে না, তুমি CN এরও আলাদা করে টেস্ট পাবে না। তুমি পুরোটার একটা টেস্ট পেতে পারো, যেটা পুরোটাই একটা এর এই সিস্টেমের মধ্যে আছে। তুমি আলাদা করে K+ এর টেস্ট পেতে পারো, কারণ K+ ওই জোনটা, ওই এলাকাটার বাইরে আছে, এখানে SO4টা এই এলাকাটার বাইরে আছে। ঠিক আছে, তাহলে তুমি এইটা টেস্ট করতে পারো, কিন্তু এইটা তুমি পাবে না। তাহলে কমপ্লেক্স তো আমি এইটুকুর মধ্যেই বলছি, এটাকেই কমপ্লেক্স বলছি, তাহলে এইটা তাদের আইডেন্টিটিকে বজায় রাখছে, যেটা দ্বিলবণ বজায় রাখতে পারছে না। এইটাই অ্যাকচুয়ালি ডাবল সল্টের সঙ্গে কমপ্লেক্স সল্টের এই যে ডিফারেন্স। ঠিক আছে, এই ডিফারেন্সটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তাহলে ডাবল সল্টস আর কমপ্লেক্স সল্টস এর মধ্যে কি পার্থক্য, এটাও কিন্তু তোমাদের বিশেষ করে ক্লাস 12 এর কিন্তু পরীক্ষায় থাকে। ঠিক আছে, তা আমরা ডাবল সল্ট কমপ্লেক্স সল্টের ব্যাপার আমরা সবই দেখলাম, আমরা কমপ্লেক্সের নেচার দেখলাম। তাহলে কমপ্লেক্স নেচার, কমপ্লেক্স কম্পাউন্ডের কথাই বললাম। আমরা এখনো বলছি, আমরা এখনো কোঅর্ডিনেশন কথাটাতে আমরা যাইনি, আমরা কমপ্লেক্সটাতেই আছি।
এরপর আমরা যখন এত যে কমপ্লেক্স সল্টের সঙ্গে কমপ্লেক্স সল্ট বা কমপ্লেক্স কম্পাউন্ডের সঙ্গে ডাবল সল্টের যখন পার্থক্য করে নিলাম, এরপর আমরা জানতে চাইছি যে এই কমপ্লেক্স, এই যে জটিল যৌগ, এই জটিল যৌগ যে তৈরি, এবার যে আমরা তৈরির দিকে যাচ্ছি, আমরা যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কমপ্লেক্সগুলো লিখছি, তাহলে সেগুলো তো কেউ তো কোনো না কোনো বিজ্ঞানী তো সেটা বলেছেন যে এটা এইভাবেই আছে, এইভাবেই আমরা থার্ড ব্র্যাকেট মতোই থার্ড ব্র্যাকেট করেই আমরা লিখবো। তাহলে কারা কিভাবে কি বলেছেন, তাহলে আমরা এই পুরো জায়গাটায় যেতে গেলে, ওই কমপ্লেক্সের পুরো স্ট্রাকচার এইভাবে লিখতে গেলে তার আগে আমাদেরকে কিছু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, কিছু একটা এদের এই কমপ্লেক্সের ইতিহাস সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তাহলে এরপর আমরা সেটা জানব। দেখো, আমরা কিছু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়েছি। এই যে জটিল যৌগ, এই জায়গায় আমরা পৌঁছাতে গেলে তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে, কারণ অনেক আগে থেকেই কিন্তু এই যৌগগুলো সম্পর্কে কিছু না কিছু আবিষ্কার চলেছে, ঠিক আছে। কিন্তু এই যে তখন কিন্তু নামটা আমরা এই যে জটিল বলবো, তার যে ডিটেলস এক্সপ্লেনেশন সেগুলো কিন্তু তখন পাওয়া যায়নি। জেনারেলি আমরা যদি শুরু করি 1704 খ্রিস্টাব্দে প্রুসিয়ান ব্লু তোমরা বিশেষ করে অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন প্র্যাকটিক্যালে হয়, এগুলো কলেজের প্র্যাকটিক্যালে কেমিস্ট্রি, প্রুসিয়ান ব্লু। তো প্রুসিয়ান ব্লু Fe4 FeCN6, দেখো কম্পাউন্ডটা, এর স্ট্রাকচারটা পড়ে জানা গিয়েছে, তখন কিন্তু আবিষ্কার হয়েছে 1704। 1798 বিজ্ঞানী টেজার্ট প্রথমে দেখলেন যে কোবাল্ট 2 একটা লবণ, কোবাল্ট 2 অ্যাকচুয়ালি এটা কোবাল্ট 2 সল্ট, কোবাল্ট 2 এর একটা সল্টের মধ্যে যদি অ্যাকুয়াস অ্যামোনিয়া, জলীয় অ্যামোনিয়া মিক্স করে দেওয়া হয়, তাহলে সেটা ব্রাউন কালারের ফর্ম করে, ব্রাউন কালার, মেহগনি কালার ফর্ম করে। যাকে যদি অক্সিডাইজ করা হয়, মানে বয়েলিং কন্ডিশনে, মানে তুমি বাতাসে, সিম্পল খোলা বাতাসে তুমি ওকে বয়েল করলে, তাহলে বলছে সেটা ওয়াইন রেডে কনভার্ট হয়। ওয়াইন রেডে কনভার্ট হয়। এই যে কনভার্সন আমি সিম্পল ভাবে দেখিয়েছি, কোবাল্ট 2 প্লাস, কোবাল্ট এখানে 2 লিখেছি রোমানে, মানে কোবাল্টটা 2 প্লাস, এটা কোবাল্টটা 3 প্লাস, মানে ওই সল্টটা অ্যাকচুয়ালি কোবাল্ট 3 কম্পাউন্ডস, এটা লেখা উচিত কম্পাউন্ডস, যৌগ, একটা যৌগ তৈরি হয়েছে যেটা ওয়াইন রেড। কিন্তু বিজ্ঞানী টেজার্ট এটার কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেননি, যে এইটা কিভাবে কি হলো, ঠিক আছে, কোনো এক্সপ্লেনেশন পাননি। কিন্তু তখন আরেকজন বিজ্ঞানী ফার্মি, উনি বিভিন্ন ভাবে একটু এক্সপেরিমেন্ট করে উনি জানলেন যে এর মধ্যে 6টা অ্যামোনিয়া আছে, যেটা ওয়াইন রেড কম্পাউন্ডটা তৈরি হয়েছে। এবং এইটা অ্যাকচুয়ালি সংকেতটা এভাবে লিখতে হবে, COCl3,6NH3 এভাবে লিখতে পারো। কিন্তু উনি এটা বলতে পারলেন না যে এই 6টা অ্যামোনিয়া সেটা কিভাবে লিঙ্ক হয়ে আছে, কিভাবে ওই এর মধ্যে লিঙ্ক হয়ে আছে, সেটা কিন্তু উনি এক্সপ্লেনেশন দিতে পারলেন না। তো সেটা কিন্তু 1798 খ্রিস্টাব্দের কথা বললাম। তারপরে কিন্তু সেইভাবে, কারণ তখনকার দিনে সেই রকম সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট কিছু ছিল না যে ডিটেলস অ্যানালিসিস করতে পারবেন। তো তখন 1827 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেসেস উনি একটা সল্ট আবিষ্কার করলেন, নাম দিলেন জেসেস সল্ট। এটা নিয়ে কিন্তু তখন আর আলোচনা কিছু হয়নি তখন পর্যন্ত, ঠিক আছে। জেসেস সল্ট, উনি একটা সল্ট আবিষ্কার করলেন, তার সংকেত হচ্ছে KPtCl3C2H4। দেখো আমি সবই থার্ড ব্র্যাকেটের মধ্যেই লিখেছি, ঠিক আছে। এগুলো সবই কিন্তু জটিল যৌগ, কিন্তু নামগুলো যখন সেভাবে আসেনি যেটা জটিল যৌগ বলবো। উনি সবাই একজন বিজ্ঞানী এক রকম কম্পাউন্ড আবিষ্কার করে যাচ্ছেন। এখানে এমন একটা কমপ্লেক্স যেটার মধ্যে দেখো একটা অর্গানিক কম্পাউন্ড আছে, অর্গানোমেটালিক, অর্গানিকের সঙ্গে মেটাল, অর্গানোমেটালিক। এটা ইথিলিন, C2H4 ইথিলিন, সেই ইথিলিনের সঙ্গে মেটালটা কিন্তু লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে। এটা হলো 1827। নেক্সট দেখো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে নেক্সট কি আছে, 1828 ম্যাগনাস গ্রিন সল্ট, PtNH3 PtCl4। দেখো আমি কমপ্লেক্স গুলো কেমন করে লিখেছি। তাহলে এই সমস্ত যৌগ কিন্তু আবিষ্কার হচ্ছে, কিন্তু ডিটেলস কিন্তু কোনো এক্সপ্লেনেশন বা অ্যানালিসিস কিছু হয়নি। রেনেক্স সল্ট, এইটা কমপ্লেক্স, সংকেতগুলো দেখতেই পাচ্ছ, 1828, ঠিক আছে। তারপর অনেক দিন কিন্তু এই সমস্ত সম্পর্কে বা এই কমপ্লেক্স নিয়ে কিন্তু সেরকম ভাবে আলোচনা হয়নি, কিন্তু অনেকে অনেক রকম কম্পাউন্ড আবিষ্কার করে গিয়েছেন। এবার তারপরে লিখেছি দেখো নিয়ার 1893, 1893 বিজ্ঞানী জর্জেনসন, উনি টেজার্ট আর ফার্মি যেটা বলেছিলেন, টেজার্ট যেটা দেখেছিলেন, ফার্মি যেটা বলেছিলেন COCl3,6NH3,
সেইটা উপর বেস করে উনি এটা বললেন যে এইখানে মানে উনি ওনার মানে অ্যাকচুয়ালি সাজেশন যে এইখানে দু রকম ভাবে অ্যামোনিয়া ক্লোরাইড গুলো লিঙ্ক হয়ে আছে। দেখো কখনো বলছে অ্যামোনিয়া সঙ্গে ক্লোরাইডটা লিঙ্ক হয়ে আছে, ডাইরেক্ট মেটালের সঙ্গে নয়। আবার কখনো বলছেন ডাইরেক্ট মেটালের সঙ্গেও লিঙ্ক থাকতে পারে, দু রকম হতে পারে। দেখো ভালো করে, NH3Cl এখানে 4টে NH3Cl, এখানে ডাইরেক্ট Cl, এখানে 4টে NH3Cl, এখানে একটা NH3Cl, মানে উনি দু রকম পসিবিলিটি বললেন। একটাতে উনি এই স্ট্রাকচারটা বললেন COCl3 6NH3, একটাতে বললেন COCl3 5NH3। ঠিক আছে, তাহলে এইরকম দুটো বললেন এবং এটাও সাজেস্ট করলেন যে এই ক্ষেত্রে এখানে এই ক্লোরাইডটা কিন্তু সিলভার আয়ন দ্বারা প্রেসিপিটেট করবে না। মানে ক্লোরাইড যদি কোনো সিস্টেমের মধ্যে থাকে তাহলে আমরা সিলভার নাইট্রেট দিলে কি হয়, সিলভার ক্লোরাইডের সাদা আদক্ষেপ পড়ে। উনি কিন্তু তখন বললেন কিন্তু যে এখানে কিন্তু ক্লোরাইডের কোনো প্রেসিপিটেট পড়বে না, জর্জ জেনসন বললেন। ঠিক আছে, এগুলো সবই কিন্তু মানে এগুলো ঐতিহাসিক ব্যাপার এবং এইগুলো কিন্তু 1893 এর কাছাকাছি সময়ে, যে সময়ে এইটা করার পর এইটার কিন্তু ডিটেলস ব্যাখ্যা এইটা ছাড়া এমন কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়া এই স্ট্রাকচার দিয়ে মানে ব্যাখ্যা করা যাবে না। কিছু বিক্রিয়া আছে যেগুলো ওই কমপ্লেক্সের জন্য হচ্ছে, মানে ট্রেজার যেটা তৈরি করেছিলেন ওই যে ওয়াইন রেড কালারের, ঠিক আছে, সেটার যে কমপ্লেক্সটা যে অ্যাকচুয়ালি কম্পাউন্ডটা তৈরি হয়েছিল সেটা কিরকম নেচারের, তার বিভিন্ন রকম বিক্রিয়া করেও কিন্তু জর্জ জেনসন এই অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কিন্তু দিতে পারেননি। বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে বিভিন্ন রকম রিয়াকশন করার পর অ্যাকচুয়ালি এই কমপ্লেক্সটাকে ঠিকঠাক ভাবে স্ট্রাকচারে ফেলেছিলেন। সেটার নাম সেই বিজ্ঞানীর নাম হচ্ছে আলফ্রেড ওয়ার্নার। ঠিক আছে, বাংলায় ভার্নার বা ওয়ার্নার যা বলবে। 1893 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভার্নার কিন্তু 1893 খ্রিস্টাব্দে উনি কিন্তু এই কমপ্লেক্স সল্টের উপরে, এই সল্টের উপরে বেস করে উনি কিন্তু তথ্য দিয়েছেন। এবার আমরা ওইটাই বলবো। দেখো, আলফ্রেড ওয়ার্নার 1893 খ্রিস্টাব্দে উনি ওই যে ডেজার্ট যে যৌগটা নিয়ে কোনো এক্সপ্লেনেশন দেননি, ওইটা নিয়ে আরো বিভিন্ন টাইপের যৌগের ভেরিয়েশন নিয়ে উনি এমন একটা ডিটেলস আলোচনা করলেন, উনি একটা নতুন থিওরি দিলেন। ঠিক আছে, ভার্নারের এই যে কমপ্লেক্স থিওরি, ঠিক আছে, এই যে ভার্নারের যে কমপ্লেক্স থিওরি এটা যে দিলেন, তো থিওরি দেওয়ার আগে কিন্তু উনি তো বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছেন, তবেই তো থিওরিটা দিতে পারবেন যে এই সমস্ত যৌগগুলো কি অ্যাকচুয়ালি। তো উনি যখন ডিটেলস অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন তখন উনি 4 রকমের এইরকম যৌগ দেখলেন। ঠিক আছে, বিভিন্ন বই একটুকু হয়তো হেরফের থাকতে পারে। তো আমি এই 4 রকমের যৌগের কথাই বলছি, অরেঞ্জ, পিঙ্ক, ভায়োলেট, এই দুটোই ভায়োলেট বলছে। এই ভায়োলেটের আরেকটা অপশন আছে, এটা গ্রিন হয়, সেটাও পরে বলবো। সেটা কিন্তু পরে ভার্নার কিন্তু বলেও ছিলেন। তো এই যে কমপ্লেক্স এই যে যৌগগুলো আমরা লিখেছি এখানে 1893 খ্রিস্টাব্দে উনি যে থিওরিটা দিলেন এইগুলোর উপর বেস করে, এটার জন্য কিন্তু উনি মানে থিওরিটা দেওয়ার জন্য উনি 1913 খ্রিস্টাব্দে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন এই থিওরির জন্য। আলফ্রেড ওয়ার্নার নোবেল প্রাইজ পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে। তো এই কমপ্লেক্স গুলো উনি কি করলেন, কি পরীক্ষা করলেন, উনি এগুলো এই জন্যই লিখলেন যে এইটার ক্ষেত্রে উনি বলছেন এই কম্পাউন্ডের ক্ষেত্রে একে যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করা হচ্ছে তাহলে HCl তৈরি হচ্ছে, পুরো HCl তৈরি হচ্ছে এখানে সিস্টেম থেকে। কিন্তু যদি HCl সঙ্গে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করছি তাহলে কোনো রকমে অ্যামোনিয়াম, মানে ওখান থেকে অ্যামোনিয়া বেরিয়ে আসছে না, মানে HCl ওখানে অ্যামোনিয়া আছে তার জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে যেতে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে না। ঠিক আছে, তার মানে অ্যামোনিয়া গুলো নিশ্চয়ই তাহলে কোনো রকম ভাবে কারোর সঙ্গে পুরো ইনট্যাক্ট এমন ভাবে হয়তো অ্যাটাচড হয়ে আছে যেটা ওখান থেকে বেরোতে দিচ্ছে না ওকে সিস্টেম থেকে। আবার কিছু যৌগের ক্ষেত্রে দেখা যাচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করলে কিন্তু জল বেরিয়ে আসছে। আবার সিস্টেমের মধ্যে কখনো দেখা যাচ্ছে যদি সিলভার নাইট্রেট দিচ্ছি তাহলে বিভিন্ন কম্পাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রেসিপিটেট করছে AgCl এর। যখন এটা করছে তখন বলছে যে সিলভার ক্লোরাইডে 3 মোল প্রেসিপিটেট পড়ছে। ঠিক আছে, আবার কোনো কমপ্লেক্সের জন্য করছে, যখন এই কমপ্লেক্সের জন্য করছে তখন দেখছে 1 মোল প্রেসিপিটেট পড়ছে, যখন এই কমপ্লেক্সের জন্য করছে তখন দেখছে 2 মোল AgCl এর প্রেসিপিটেট পড়ছে। ঠিক আছে, তাহলে তার বিভিন্ন রকম রিয়াকশন
সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন, কনসেন্ট্রেটেড H2SO4 এর সঙ্গে রিয়াকশন, তাছাড়া HCl এর সঙ্গে রিয়াকশন। HCl এর সঙ্গে রিয়াকশন করলে কোনো অ্যামোনিয়া কিন্তু বেরিয়ে আসছে না, তাহলে অ্যামোনিয়া গুলো অ্যাটাচড আছে। এবারে কিভাবে আছে আমি যদি ধরো একটুকু ব্যাপারটাকে একটু সিম্পলিফাই করছি। আলফ্রেড ওয়ার্নার কিন্তু শুধু রিয়াকশন করেনি, উনি কিন্তু কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি প্রত্যেক কম্পাউন্ডে দেখেছেন, এবং প্রত্যেক কম্পাউন্ডের মোলার কন্ডাক্টিভিটি কিন্তু আলাদা আলাদা দেখিয়েছে। ঠিক আছে, এখানেও প্রুফ হয় যে অ্যাকচুয়ালি কত আয়ন, কত চার্জের আয়ন কিভাবে আছে। আমি ধরো যদি প্রথম একটা কম্পাউন্ডের কথা বলি, COCl3 6NH3, ঠিক আছে, যদি এইটা সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে 3 মোল HCl এর প্রেসিপিটেট দেয়, তাহলে আমি যদি কমপ্লেক্সটাকে, আমি যদি জিনিসটাকে এইভাবে লিখি, কম্পাউন্ডটাকে আমি যদি এইভাবে লিখি, তাহলে জলীয় দ্রবণে এটা কি হবে? জলীয় দ্রবণে দেখো আয়নে ভেঙে গিয়ে CONH3 3+, তিনটে Cl বাইরে আছে, তাহলে প্লাস 3Cl মাইনাস। এবারে এই সিস্টেমটাকে যদি আমি সিলভার নাইট্রেট দিই, তাহলে কি হবে? এটা তো কোনো রিয়াকশনই করবে না, শুধুমাত্র এই তিনটে Cl দেখা যাচ্ছে যে 3 মোল HCl এর প্রেসিপিটেট পড়ছে। ঠিক একই রকম ভাবে যদি আমি এটাকে ধরো CONH3 যেটা 5টা অ্যামোনিয়া দিয়েছিলাম, এটা Cl, এটা কেন Clটা ভেতরে লিখলাম? তিনটে Cl তো ছিল এখানে, এটা যখন বাইরে লিখলাম এটা ভেতরে কেন লিখলাম? কারণ এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিলভার নাইট্রেট দিলে 2 মোল HCl এর প্রেসিপিটেট পড়ছে, তাহলে নিশ্চয়ই বাইরে দুটো Cl আছে, তাহলে এই Clটা নিশ্চয়ই এমন ভাবে অ্যাটাচ আছে যেটার সঙ্গে রিয়াকশন হচ্ছেই না। ভালো করে দেখো, এইখানে যখন বিক্রিয়া করেছি তখন 3+ আর তিনটে Cl মাইনাস তৈরি হয়েছে, কিন্তু এখানে যখন এটা যদি জলীয় দ্রবণে ভাঙি, তাহলে জলীয় দ্রবণে ভাঙলে এটা কি তৈরি হবে? দেখো CONH3 Cl 2+ প্লাস 2Cl মাইনাস, তাহলে এখানে 2+ দুটো Cl মাইনাস, এখানে 3+ তিনটে Cl মাইনাস, তাই না? তিনটে Cl মাইনাস, এখানে দুটো Cl মাইনাস, কিন্তু এটা 2+, তাহলে এখানে চার্জের দিক দিয়ে এটা বেশি। এবং আলফ্রেড ওয়ার্নার কিন্তু দেখেও ছিলেন যে মোলার কন্ডাক্টিভিটি এর বেশি, যত চার্জ বাড়বে, আধান যত বাড়ে তার কন্ডাক্টিভিটিও তত বাড়ে, দ্রবণে তার কন্ডাক্টিভিটি, তার পরিবাহিতা বাড়ে। ঠিক আছে, কারেন্ট বেশি ক্যারি করে, তাহলে এই কারেন্ট দেখছে বেশি ক্যারি করছে, এই কারেন্ট ওর তুলনায় কম করছে। যখন আমি 4টে অ্যামোনিয়া নিচ্ছি, তাহলে দুটো তখন ভেতরে ক্লোরিন, 4টে যখন অ্যামোনিয়া নিচ্ছি, তাহলে আমরা যদি আরেকটা কমপ্লেক্সের কথা ভাবি, আরেকটা কমপ্লেক্স বলতে যেমন একটা লিখেছিলাম ভায়োলেট কমপ্লেক্স, CONH3 4টে অ্যামোনিয়া ছিল, ওইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার সিলভার নাইট্রেট দিয়ে 1 মোল সিলভার প্রেসিপিটেট পড়ছে, 1 মোল HCl, এই যে একটা ক্লোরাইড আছে 1 মোল HCl এখানে, তাহলে প্রথমটাতে 3 মোল, তারপরে 2 মোল, তারপরে 1 মোল, তাহলে এইরকম যে প্রেসিপিটেট গুলো পড়ছে, শুধু একটাই নয়, আরো বিভিন্ন রকম রিয়াকশন। এক্ষেত্রে কন্ডাক্টিভিটি করলে কি হবে? দেখো NH3 Cl2 এটা প্লাস Cl মাইনাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস, প্রথমটাতে 3টে প্লাস, 3+ 3Cl মাইনাস, 2+ 2Cl মাইনাস, এখানে একটা প্লাস একটা Cl মাইনাস, তাহলে কন্ডাক্টিভিটি কমে যাচ্ছে, আধানগুলো কমছে, কন্ডাক্টিভিটিও কমছে। তাহলে বিভিন্ন রকম পরীক্ষা করে উনি কিন্তু এই একটা থিওরি কিন্তু তৈরি করেছিলেন এই কমপ্লেক্স কম্পাউন্ডে। এগুলো উনি তখন এগুলো এই সমস্ত নেচারের জন্য, এই বিহেভিয়ারগুলোর জন্য এগুলো নামগুলো তখন কিন্তু কমপ্লেক্সই ছিল, তখনই নামগুলো কিন্তু কমপ্লেক্সই দিয়েছে, যে এগুলো হচ্ছে কমপ্লেক্স, একটা কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স সল্ট, ঠিক আছে, যাদের বিহেভিয়ার গুলো এইরকম। তাহলে আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করলে HCl পাচ্ছি, কিন্তু HCl দিয়ে হিট করলে কোনো অ্যামোনিয়া পাচ্ছি না, মানে অ্যামোনিয়া ওখান থেকে বেরিয়ে আসছে না। তাহলে পুরো ব্যাপারটাকে নিয়ে যখন উনি কমপ্লেক্সগুলো বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হয়ে গেল, এক্সপেরিমেন্ট করে নেওয়ার পর উনি একটা মানে থিওরি, একটা তত্ত্ব উনি প্রকাশ করলেন। উনি যে পেপারটাতে প্রকাশ করেছিলেন, সেই পেপারটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন টু দ্য কনস্টিটিউশন অফ ইনঅর্গানিক কম্পাউন্ডস। কন্ট্রিবিউশন টু দ্য কনস্টিটিউশন অফ ইনঅর্গানিক কম্পাউন্ডস। উনি এই পেপারটা পাবলিশ করেছিলেন।
ইনঅর্গানিক কম্পাউন্ডস, এইটা ছিল ওনার পেপার। ঠিক আছে, এই ইনঅর্গানিক কম্পাউন্ডস এই পেপারের উপর উনি কমপ্লেক্সের থিওরি নতুন তত্ত্ব দিয়েছেন। আমরা এবারে ওই তত্ত্ব নিয়ে পড়ব। দেখো আমরা এবার লিখেছি আলফ্রেড ওয়ার্নারস কোঅর্ডিনেশন থিওরি। আমি কিন্তু কোঅর্ডিনেশন কথাটা ইউজ করে নিলাম, কমপ্লেক্স বলছিলাম কমপ্লেক্স থিওরি, কারণ তখন নেচারটা কমপ্লেক্সই ছিল। অ্যাকচুয়ালি উনি তো 1913-তে নোবেল পেয়েছিলেন এবং তারপর থেকে মানে কমপ্লেক্স কম্পাউন্ড প্রিপারেশনের দিকটা মানে একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে। মানে তারপর থেকে এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এত ভাস্ট আলোচনা হয়েছে, আবিষ্কার হয়েছে বিভিন্ন রকম কম্পাউন্ড। সেই জন্য এই কমপ্লেক্সগুলো আর কমপ্লেক্স নেই, জটিল নেই, এগুলো একটা ইন জেনারেল ওয়েতে হয়েছে এবং সেটা একটা নতুন একটা টার্ম ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা সবর্গীয় যৌগ। ঠিক আছে, তো এই যে ভার্নারের কোঅর্ডিনেশন থিওরি বা যেটা কমপ্লেক্স থিওরি ছিল, সেই থিওরিতে মানে ভার্নার ওই যে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করার পর যে থিওরিটা উনি দিলেন, উনি জেনারেলি 4টে থিওরি দিয়েছিলেন। এই 4টে থিওরির মধ্যে প্রথম যে থিওরিটা, সেই থিওরি ছিল 2 টাইপস অফ ভ্যালেন্সি। প্রথম থিওরি ছিল 2 টাইপস, মানে মেটাল পজেসেস 2 টাইপস অফ ভ্যালেন্সি। দু রকমের মেটালের মধ্যে ভ্যালেন্স থাকবে। মেটাল মানে কোন মেটালের কথা বলছে? সেন্ট্রাল মেটাল, কেন্দ্রীয় পরমাণু, মানে ধাতব পরমাণু। কেন্দ্রীয় ধাতব পরমাণুর দু রকমের যোজ্যতা থাকবে। একটা হচ্ছে মুখ্য যোজ্যতা, প্রাইমারি ভ্যালেন্সি, যেটাকে আয়নীয় বা আয়নাইজেবল যোজ্যতা বলা হয়। একটা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি, গৌণ যোজ্যতা, যেটা নন আয়নাইজেবল। এর প্রাইমারি ভ্যালেন্সি আয়নাইজেবল মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রাইমারি মুখ্য যোজ্যতাটা হচ্ছে সেই কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা, মানে কেন্দ্রীয় পরমাণু 2+ স্টেটে আছে না 3+ স্টেটে আছে না 4+ আছে, সেইটা অ্যাকচুয়ালি সেইটা অ্যানায়ন দ্বারা মানে তার যে প্লাসগুলো সেগুলো অ্যানায়ন দ্বারা পরিপৃক্ত হয়, মানে স্যাচুরেটেড হয়, যার জন্য এবং ওই স্যাচুরেটেড যে অ্যানায়নগুলো স্যাচুরেটেড হয়, সেই অ্যানায়নগুলো কি হয় দ্রবণে ওইখান থেকে সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি জেনারেলি ওগুলো বাইরে থাকে, মানে ওই জোনটার বাইরে। কোন জোনটার বাইরে? এই যে থার্ড ব্র্যাকেটের বাইরে জেনারেলি থাকে, তা সবসময় কিন্তু নাও থাকতে পারে। এই মুখ্য যোজ্যতাকে কিন্তু ওই অ্যানায়ন কিন্তু মানে ওই জোনের মধ্যেই পরিপৃক্ত করতে পারে, স্যাচুরেটেড করতে পারে। তাহলে প্রাইমারি ভ্যালেন্সিটা মনে রাখবে জেনারেলি হচ্ছে মেটালের, সেন্ট্রাল মেটালের জারণ স্তর, অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, আর সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে গৌণ যোজ্যতা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি নন আয়নাইজেবল, মানে সেটা বিচ্ছিন্ন হয় না, অ্যাকচুয়ালি ওই কোঅর্ডিনেশন জোনের মধ্যেই থাকে, মেটালের সঙ্গে অ্যাকচুয়ালি অ্যাটাচ থাকে। খুব সহজভাবে বলতে গেলে সেন্ট্রাল মেটালের সঙ্গে যে সমস্ত মলিকুলগুলো অ্যাটাচ থাকে সেগুলোই হচ্ছে তার গৌণ যোজ্যতা। যটা থাকবে তার সেই সেন্ট্রাল মেটালের যোজ্যতা মানে গৌণ যোজ্যতা তত। 4টা যদি থাকে তাহলে 4, 6টা থাকলে 6, 2টো থাকলে 2, মানে 2 থেকে কিন্তু 7, 8 পর্যন্তও হতে পারে, বিভিন্ন মেটালের ক্ষেত্রে বিভিন্ন। তাহলে ফিক্সড নাম্বার অফ সেকেন্ডারি ভ্যালেন্সি, মানে মেটালের কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সি কিন্তু ফিক্সড, মানে পার্টিকুলার কোনো মেটাল আয়ন তার গৌণ যোজ্যতা ফিক্স, মানে পার্টিকুলার কোনো মেটাল আয়ন তার সেই 6টা যদি থাকে কমপ্লেক্সে, সেই মেটাল আয়নের ক্ষেত্রে তাহলে সবসময় কিন্তু কমপ্লেক্সটা ওই 6টা মেটাল আয়ন 6টা গৌণ যোজ্যতাকে ফুলফিল করবে, মানে 6টা মলিকুলই অ্যাটাচ থাকবে। বুঝতে পারলে? তার মানে কপার, যেমন আমি দেখছিলাম কপার NH3 মানে কপার 2+ আয়নের 4টে অ্যামোনিয়া, মানে ওই কপার 2+ এর গৌণ যোজ্যতা 4। তবে হ্যাঁ, কিছু কিছু মেটাল আয়নের যেমন 4 দেখা যায়, সেরকম 6ও দেখা যায়, 4 হয় 6 হয়, কিন্তু ডেভিয়েশনটা খুব বেশি হয় না। ঠিক আছে, ডেভিয়েশনটা খুব বেশি হয় না, মোটামুটি ফিক্সড। যেমন কোবাল্টের ক্ষেত্রে কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার মানে এই যে সেকেন্ডারি ভ্যালেন্সিটা হচ্ছে 6। ঠিক আছে, আর 3 নম্বর যে থিওরি বললেন যে প্রাইমারি ভ্যালেন্সিটা, মানে যেটা বলছিলাম কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা, সেই প্রাইমারি ভ্যালেন্সিটা স্যাটিসফাইড বাই নেগেটিভ আয়নস। প্রাইমারি ভ্যালেন্সিটা মুখ্য যোজ্যতাটা নেগেটিভ আয়ন দ্বারা স্যাটিসফাই হয়, স্যাচুরেশন হয়, বললাম একটু আগে, সেই জন্য এটা আয়নাইজেবল বলা হয়। কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সিটা নেগেটিভ আয়ন দ্বারা হতে পারে, পজিটিভও হতে পারে, নিউট্রাল মলিকুল দ্বারাও হতে পারে। মানে ওই সেন্ট্রাল মেটালকে যে মলিকুলগুলো ঘিরে থাকে তারা নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে, আবার নিউট্রাল মলিকুলও হতে পারে। ঠিক আছে, আর 4 নম্বর থিওরিটা এই ভার্নারের 4 নম্বর থিওরিটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু কেননা এইটাকে উনি মানে ব্যাখ্যা করতে গিয়ে আরো কিন্তু অনেক সময় লেগে গেছিল। লিটারেচারে বলে, তোমরা যদি ভেরিফাই করে দেখো, যে এই 4 নম্বর থিওরিটা কিন্তু ওনার ভেরিফাই করতে, ওনার এক্সামিন করতে ওনার কিন্তু আরো 20 বছর লেগে গেছে। যে সেকেন্ডারি ভ্যালেন্সি মানে ওই মেটালের সেন্ট্রাল মেটালের চারিদিকে যে লিগ্যান্ডগুলো আছে, সেই লিগ্যান্ডগুলো
কিভাবে থাকে, স্পেসের মধ্যে কিভাবে থাকে, মানে তাদের জিওমেট্রিটা, তাদের অ্যাকচুয়ালি আকৃতিটা কেমন, তাদের স্ট্রাকচারটা কেমন, সেইটা তার ডেফিনিট যে জিওমেট্রিটা থাকে সে এই ব্যাখ্যাটা করার জন্য ওনার অনেকটা সময় লেগেছিল। তো সেটা আমরা জেনারেলি বলবো। তো আমাদের এইখানটায় আমরা যে চারটে থিওরি দেখতে পাচ্ছি, সেই চারটে থিওরিকে আমি এখানে দুটো কমপ্লেক্স পাশাপাশি দিয়েছি, যে কোনো আমি দুটো কমপ্লেক্সের কথাই আমি বলবো। দেখো এইখানে যে কোবাল্ট NH3+6Cl3 আছে, এখানে অ্যামোনিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউট্রাল। তাহলে এই কোবাল্টের চারিপাশে 6টা অ্যামোনিয়া আছে। তাহলে আমি বলেছিলাম যে একটা মেটালের চারিপাশে যেগুলো থাকে সেগুলোকে কি বলা হয়, লিগ্যান্ড। সেখানে লিগ্যান্ড হচ্ছে 6টা। ঠিক আছে, তাহলে এই যে সেন্ট্রাল পরমাণুটা হচ্ছে, সেন্ট্রাল ধাতব পরমাণু হচ্ছে কোবাল্ট। সেন্ট্রাল ধাতব পরমাণু, কেন্দ্রীয় ধাতব পরমাণু হচ্ছে কোবাল্ট। ঠিক আছে, আমরা যেটা বলছিলাম যে যদি আমরা এই কমপ্লেক্স দিয়ে এই থিওরিগুলোকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে এখানে পাবো এইটা, যে এই যে জোনটা, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, মানে এটা কিন্তু হর্নারি বলছেন যে এইভাবে লিখতে হবে এই সমস্ত সল্টগুলোকে। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যখনই লিখছি তাহলে সেটা আমরা বলবো এটা কমপ্লেক্স সল্ট বা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এই যে এটা হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন কোবাল্ট। এখানে কোবাল্টটা দেখো কটা সিএল দ্বারা পরিপৃক্ত হয়েছে, 3টে সিএল, মানে সিএল মাইনাস, 3টে সিএল মাইনাস। এখানে তাহলে কোবাল্টের জারণ স্তর হচ্ছে +3, এটা +3, এটা +3, মানে তুমি এটাকে এরকম ভাবে লিখতে পারো রোমানের 3। এখানে সেকেন্ডারি ভ্যালেন্সি কত, 6, কারণ এখানে 6টা নিউট্রাল অ্যামোনিয়া মলিকুল একে ঘিরে আছে। তাহলে এই জোনটার বাইরে 3টে ক্লোরাইড আছে। তাহলে এই জোনটা যেটা বলছি সেটা হচ্ছে কোঅর্ডিনেশন জোন, কোঅর্ডিনেশন এরিয়া। ঠিক আছে, এইটা হচ্ছে এর কোঅর্ডিনেশন নাম্বার 6 হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে কোবাল্ট 3 এর কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক সংখ্যা হচ্ছে 6। তুমি এটাতে দেখতে পারো, এখানেও দেখো মোট এখানে এর কোবাল্টের এখানে কোবাল্টটা +3, কোবাল্ট +3 তে কোঅর্ডিনেশন নাম্বার 6, এখানেও দেখো কোঅর্ডিনেশন নাম্বার 4, আর এখানে ক্লোরাইড দুটো আছে, তাহলে 4 আর 2 6। কিন্তু এখানে কোবাল্টের যে অক্সিডেশন স্টেট +3, সেই অক্সিডেশন স্টেট +3 কে পরিপৃক্ত করেছে 3টে ক্লোরাইড আয়ন, কিন্তু 3টে ক্লোরাইডের মধ্যে দেখো 2টো ক্লোরাইড কিন্তু এই জোনের মধ্যেই আছে। তার মানে এখানে যে কোঅর্ডিনেশন জোনের মধ্যে এখানে যে কোঅর্ডিনেশন নাম্বারটা, মানে সেকেন্ডারি ভ্যালেন্সিটা কি হয়েছে, নিউট্রালও হয়েছে। এই যে বলেছিলাম সেকেন্ডারি নিউট্রালও হতে পারে, আবার সেকেন্ডারি ভ্যালেন্সি হয়েছে ক্লোরাইড, মানে অ্যানায়নও হয়েছে, নেগেটিভও হয়েছে। তাহলে নেগেটিভ এবং নিউট্রাল দুটোই হতে পারে। 6 হয়ে গেছে টোটাল কোঅর্ডিনেশন নাম্বার। এবং এইখানে এই যে 3, এটা যে জারণ স্তর 3, সেইটা 3টাকে পরিপৃক্ত করছে, স্যাচুরেটেড করছে, এখানে 2টো Cl মাইনাস আর বাইরে একটা Cl মাইনাস। তাহলে এটা নন আয়নাইজেবল, মানে এই যে নন আয়নাইজেবল, এই যে Cl2, এই যে প্রাইমারি ভ্যালেন্সিটা আয়নাইজেবল বলছি, যে পরিপৃক্ত করছে, সেটা যে ক্লোরাইড আয়ন দ্বারা। এই ক্লোরাইড কিন্তু যখনই তুমি এটাকে দ্রবণ তৈরি করবে, সেই দ্রবণে কিন্তু এইটা একটা আয়ন হবে, আর এইটা আয়নে ওখান থেকে সরে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে এই টোটালটা হচ্ছে 1+, আর এটা হচ্ছে 1-। তাহলে কেন 1+ হলো, কারণ এই কোবাল্টটা হচ্ছে অক্সিডেশন স্টেট হচ্ছে 3, মানে 3+, 2টো Cl মাইনাস দ্বারা পরিপৃক্ত হয়ে যাচ্ছে। তাহলে কমপ্লেক্সটা কত হলো, 1+, 3+, 2-, তাহলে 1+, আর বাইরে একটা Cl মাইনাস। তাহলে পুরো জোনটাকে এই পুরো জোনের +1টাকে পরিপৃক্ত করছে এই যে -1। তাহলে আমার এই যে কোঅর্ডিনেশন জোন, এই এলাকা, এটা হচ্ছে কোঅর্ডিনেশন এলাকা, তার কোঅর্ডিনেশন নাম্বার 6। তাহলে কোবাল্ট 3 কোঅর্ডিনেশন নাম্বার 6 দেখলাম। তুমি এরকম অনেক কমপ্লেক্স পাবে যেখানে তোমার বিভিন্ন মেটাল আয়নের বিভিন্ন রকম কোঅর্ডিনেশন নাম্বার হবে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে মানে কি, মেটালের সঙ্গে যতগুলো লিগ্যান্ড যুক্ত হচ্ছে। এখানে দেখো অ্যামোনিয়া লিগ্যান্ড, ক্লোরাইড লিগ্যান্ড, অ্যামোনিয়া 4টে, ক্লোরাইড 2টো। তো এরকম প্রচুর কমপ্লেক্স পাবে যেখানে এরকম ভাবে লিগ্যান্ড 4টে, 6টা, কখনো তুমি 2 পাবে, 3 পাবে, 4 পাবে, 5 পাবে, 6 পাবে, 7 পাবে, 8 পাবে। এরকম বিভিন্ন রকম এক্সাম্পল আমরা আস্তে আস্তে দেব, যেখানে তোমরা বিভিন্ন কোঅর্ডিনেশন নাম্বার দেখতে পাবে। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে মেটালের জারণ স্তর, সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে সে মেটালের সঙ্গে কটা লিগ্যান্ড যুক্ত আছে। এখানে 6টা আছে, এখানেও 6টা আছে, মানে অ্যাকচুয়ালি কোবাল্ট 3 কোঅর্ডিনেশন নাম্বার 6। ঠিক আছে, এবার এইটা আয়নে ভাঙলে কি হবে, এটা 3+ হবে, 3Cl- হবে, এটা হবে 1+, 1Cl-। তুমি যদি এখানে সিলভার নাইট্রেট দাও 3 মোল AgCl এর প্রেসিপিটেট পড়বে। তুমি যদি এখানে সিলভার নাইট্রেট দাও 1 মোল AgCl এর প্রেসিপিটেট পড়বে, কারণ একটাই ক্লোরাইড বাইরে আছে, ভেতরে তো কেউ ওখান থেকে বেরিয়ে আসবে না।
ঠিক আছে, তাহলে আমরা এই যে এইটা এইটা যেটা বললাম, আমি কিন্তু একটা দুটো তিনটের কথা বললাম, আমি 4 নাম্বারটা বলিনি, কারণ 4 নাম্বারটা কিন্তু বার্নারের জন্য খুব ডিফিকাল্ট ছিল, প্রায় বললাম 20 বছর লেগে গেছিল এইটা ব্যাখ্যা করার জন্য, এই জিওমেট্রিটা ব্যাখ্যা করার জন্য। এই জিওমেট্রির উপর উনি যখন কাজ করতে গেলেন, এই জিওমেট্রির উপর যখন উনি কাজ করতে গেলেন ওনার থিওরিতে, তখন উনি এটাকে তোমরা আরেকটা কমপ্লেক্সের কথা পড়বে, সেটা হচ্ছে COCl3 4NH3। তুমি এটা আমি লিখেছিলাম ভায়োলেট, এটা আরেকটা কালার হয় সবুজ। এইটা উনি যখন পড়লেন তো উনি তখন এটাকে দু রকম ভাবে লিখলেন, NH3 4Cl2, বাইরে একটা Cl, ঠিক আছে, আর একটা লিখলেন CONH3 4Cl2, বাইরে Cl। আমি দেখো দুটো একই লিখেছি, আলাদা কিছু লিখিনি, কিন্তু কি উনি দেখলেন, উনি দেখলেন এইটার একটা গঠন একরকম হতে পারে, এইটা একটা গঠন একরকম হতে পারে। এখানে কি কি গঠন হতে পারে, এখানে গঠন হতে পারে সিস আর একটা ট্রান্স, সিস একটা ট্রান্স। এবার সিস ট্রান্স গুলো কিভাবে লিখবো সেটা আমরা যখন আইসোমার পড়বো তখন আমরা দেখবো। উনি এইখান থেকেই ওই যে 4 নাম্বার এক্সপ্লেনেশন, 4 নাম্বার থিওরিটা কি ছিল, ডেফিনিট জিওমেট্রি, মানে সেকেন্ডারি ভ্যালেন্সি যে অ্যাটমগুলো আছে স্পেসে কিভাবে ওরিয়েন্ট থাকে, একটা ডেফিনিট জিওমেট্রিতে থাকে। ডেফিনিট জিওমেট্রি যখন বলছি মানে গঠনটা বলছি, তাহলে সেই গঠনটা কিরকম গঠন, অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল, স্কোয়ার প্ল্যানার, মানে অষ্টতলকীয়, চতুস্তলকীয়, সমতলিক বর্গাকার, এরকম বিভিন্ন রকম গঠনের মধ্যে থাকতে পারে। তাহলে এইখানে আমরা যেটা করেছিলাম এটা যদি আমি সিস বলি, এইটা হচ্ছে বেগুনি কালার, ভায়োলেট। এটাকে যদি ট্রান্স বলি, এটা হচ্ছে গ্রিন কালার। এবার সিস আর ট্রান্স কি রকম, এই দু রকম জিওমেট্রি আমরা যখন জিওমেট্রি আইসোমেরিজম পড়ব তখন আমরা তো অবশ্যই দেখাবো যে এখানে সিস মানে দুটো ক্লোরাইড কিভাবে কাছাকাছি আছে, আর এখানে যে দুটো ক্লোরাইড একদম উল্টো দিকে থাকে, এমন জিওমেট্রি থাকে একদম উল্টো দিকে, সেই উল্টো দিকে থাকার জন্য এটা ট্রান্স বলা হয়। এর কালার দুটোই আলাদা। উনি এই উপর বেস করে তারপরে কিন্তু জিওমেট্রি কথাটা কিন্তু উনি ঠিকঠাক ব্যাখ্যা করতে পেরেছিলেন। তাহলে আমরা এই ভার্নারের যে থিওরিটা বললাম, আমরা ভার্নারের থিওরি থেকে আমরা এই বিভিন্ন রকম জিওমেট্রি এই কথাটা আমরা বলতে পারলাম, আর বিভিন্ন যে তত্ত্ব দিয়েছিলেন বা এই যে তথ্যগুলো দিলেন ওইগুলো আমরা একটা উদাহরণের মাধ্যমে প্রকাশ করলাম। এবার আমরা যদি ওনার একটা কমপ্লেক্সকে যদি আমরা অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচারের মধ্যে সাজাই, তাহলে আমরা এটা এইভাবে দেখতে পাবো যে CO, অ্যামোনিয়া, 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 এই যে দেখো 4টে অ্যামোনিয়াকে লিঙ্ক করলাম, 6টা আছে টোটাল। তাহলে এইখানে একটা এইরকম ভাবে লিখলাম, একটা কি স্ট্রাকচার সেগুলো আমরা তো আস্তে আস্তে করবোই। এইটা হলো পুরো কমপ্লেক্স। এই যে থার্ড ব্র্যাকেট লিখেছি, এই থার্ড ব্র্যাকেটের মধ্যেই এইটা থাকছে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে, পুরো থার্ড ব্র্যাকেটের মধ্যেই কিন্তু এটা থাকছে। তোমরা এই দিকটা দেখতে অসুবিধা যদি হয় তাহলে এটা আমি এখানে লিখলাম, ঠিক আছে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যেই পুরোটা এটা কিন্তু থাকছে। তাহলে আমরা এই যে কমপ্লেক্সটাকে লিখলাম, এটা এখানে 6টা অ্যামোনিয়া দেখতে পাচ্ছ তোমরা, 6টা অ্যামোনিয়া কেমন ভাবে লিংক হয়ে আছে, ঠিক আছে। তুমি যদি এই বোর্ডটার কথা ভাবো, তাহলে এই সিওটাকে ধরে নাও এই বোর্ডের মাঝে আছে, ঠিক আছে, এই বোর্ডের মাঝে আছে, ওই কোণে অ্যামোনিয়া, এই কোণে অ্যামোনিয়া, এই কোণে অ্যামোনিয়া, 4টে কোণে 4টে অ্যামোনিয়া, ঠিক এই ওপর দিকে একটা অ্যামোনিয়া, এইটা উল্টো দিকে একটা অ্যামোনিয়া, এইভাবে ভাবো। আর এই 3টে Cl কিন্তু এর সারাউন্ডিংসেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, মানে এই কোবাল্টের মুখ্য যোজ্যতাকে পরিপৃক্ত প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করার জন্য 3টে Cl মাইনাস এই বাইরেই আছে। তুমি এটা এরকম ভাবেও লিখতে পারো, অনেক সময় তুমি ডট ডট দিয়ে 3টে Cl মাইনাস এদিকে একটা, এদিকে একটা, অথবা এদিকে একটা, 3টে Cl মাইনাস কেও লিখতে পারো, ঠিক আছে। এবার কখনো কখনো যদি 4টে অ্যামোনিয়া 2টো Cl থাকে, তুমি 4টে অ্যামোনিয়া লিখলে 2টো Cl, এখানে একটা Cl লিখে দিলে, এখানে একটা Cl লিখে দিলে, ঠিক আছে। তাহলে এই যে গঠনটা আমি এটা বলেও দিচ্ছি, এই গঠনটাকে বলা হয় অষ্টতলাকৃতি, মানে অক্টাহেড্রাল। তো মানে এই বোর্ডটার উপর দিকে বা এই বোর্ডটাকে যদি এইভাবে রাখি, তাহলে কোবাল্ট মাঝে 4টে অ্যামোনিয়া, উপরে একটা অ্যামোনিয়া, নিচে একটা অ্যামোনিয়া, এটাকে বলা হয় অক্টাহেড্রাল। তাহলে এই গঠনটা উপর বেস করে এই যে ভার্নারের পুরো থিওরিটা, এই থিওরিটা আমরা ব্যাখ্যা করলাম, ঠিক আছে। এই একটা কমপ্লেক্সের কথাও আমরা বললাম। এবার
আমরা এই কমপ্লেক্সের বেস করে এই যে সেন্ট্রাল মেটালের সঙ্গে যে সমস্ত মলিকুলগুলো আছে, কখনো বললাম যে কখনো নিউট্রাল থাকতে পারে, কখনো অ্যানায়নিক থাকতে পারে, সঙ্গে নিউট্রাল থাকতে পারে, কখনো ক্যাটায়নিক থাকতে পারে, নিউট্রাল থাকতে পারে, বিভিন্ন রকম মিক্স হতে পারে সেকেন্ডারি ভ্যালেন্সিটা। তো তাদেরকে আমরা লিগ্যান্ড বলেছি, তাদেরকে আমরা লাইগ্যান্ড বা লিগ্যান্ড বলেছি, তাদের সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। এবং এই যে জোন, এটা কোঅর্ডিনেশন জোন, এই কোঅর্ডিনেশন এলাকা, এরা কখনোই কিন্তু দ্রবণে এরা আয়ন হিসেবে বেরিয়ে আসবে না, কারণ ভার্নার এটা কিন্তু পরীক্ষা করেই দেখেছেন। তাহলে এই জোনের সম্পর্কেও কিন্তু আমরা কিছু কিছু আরো এক্সট্রা টার্ম আমরা এর পরের ভিডিওতে কিন্তু পড়বো। ঠিক আছে, থ্যাংক ইউ।